This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উনি এই কলকাতা শহরে কোনো জায়গায় যেন প্র্যাকটিস না করে অ্যাজ এ কোনো সুপারভাইজার বা কোনো হেড পোস্টে। ওনাকে সমস্ত রকম অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট থেকেই সরিয়ে দেওয়া উচিত। এইরকম লোককে অ্যাডমিনিস্ট্রেশনে থাকার কোনো মানে হয় না। আমরা মানে ওনাকে কোনোভাবেই সিএনএমসিতে অ্যালাউ করবো না। আমরা সমস্ত স্টুডেন্ট ওনাকে প্রিন্সিপাল হিসেবে মানবো না। আমরা চাই না যে এরকম একটা জঘন্য মানসিকতার লোক আমাদের সিএনএমসিতে এসে সিএনএমসিকে কালিমা লিপ্ত করুক। টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি মঞ্জিরা রয়েছি। সকাল থেকে একের পর এক ঘটনাক্রম আমরা দেখছি আরজি করার। এই মুহূর্তে হুলস্থুল একেবারে আরজি করে, তার কারণ বাম ছাত্র যুব সংগঠন তারা সেখানে ঢুকছে এবং আরও বেশ কিছু জায়গায় প্রশ্ন উঠছে। আজকে 6:30টাও এই বিষয়গুলো নিয়েই আমরা আলোচনা করব। যেমন আমার মনে পড়ে যাচ্ছে জানেন তো কয়েকটা লাইন, আজও দুবেলা পথে ঘুরি, ভিড় দেখলে দাঁড়াই, তুমি আমার মিছিলের সেই মুখ, যে মুখ প্রতিবাদের বিরুদ্ধে গর্জে ওঠার শক্তি যোগায়, যে মুখ ঐক্যবদ্ধ হওয়ার কথা বলে। সুভাষ মুখোপাধ্যায় কবিতার পাতার এমনই কয়েক লাইন আজকের প্রেক্ষাপটে অত্যন্ত মানানসই। তিল তিল করে গড়ে উঠেছিল যে স্বপ্ন, জন্ম হয়েছিল তিলোত্তমার, মানুষের সেবা করতে এসে নিজের কর্মস্থলেই তার ভয়ঙ্কর পরিণতি। আর তারপর দেখেছি আমরা যে এই তিলোত্তমার জন্য একজোট হয়েছে গোটা দেশ। জাস্টিস ফর তিলোত্তমা। এই মুহূর্তে সবাই স্লোগান তুলছেন, স্বাধীনতার মধ্যরাতে নারী স্বাধীনতা ছিনিয়ে নিয়েতে রাত জাগবে মেয়েরা। এবং অবশ্যই তিলোত্তমার ধর্ষণ খুনে যখন পুলিশ থেকে হাসপাতালের ভূমিকা একের পর এক প্রশ্নের মুখে, তখন কলকাতা হাইকোর্টের আজকের যে পর্যবেক্ষণ, যে নির্দেশ, সেটা কিন্তু অনেকগুলো প্রশ্ন তুলে দিচ্ছে। তিলোত্তমা ধর্ষণ খুনে সিবিআই তদন্তের নির্দেশ, সিবিআইকে দিয়ে দিতে হবে সবটা, কিন্তু তদন্ত করবে সিবিআই। তার আগেই আজকেই যখন আমার সহকর্মী রুমেলা সেখানে ঢুকেছিল, তখন দেখলো সেখানে সংস্কারের কাজ হচ্ছে। সংস্কারের কাজ হবে কেন এখন? প্রমাণ লোপাট হবে না তাহলে? এই প্রশ্নগুলোই তো বারবার করে উঠবে। আর অবশ্যই যে প্রশ্নগুলো উঠছে পোস্টমর্টেম রিপোর্টে অনেকগুলো তথ্য রয়েছে, সেই তথ্যগুলোরও উত্তর আমরা এখন খোঁজার চেষ্টা করছি। আমার সঙ্গে এই মুহূর্তে বিশিষ্ট চিকিৎসক সুবর্ণ গোস্বামী রয়েছেন। ডক্টর গোস্বামী, আপনাকে স্বাগত। ডক্টর গোস্বামী, আপনার থেকে একটু জেনে নেওয়ার চেষ্টা করবো, এই যে পোস্টমর্টেম রিপোর্ট, যেটা নিয়ে এখন অনেকগুলো প্রশ্ন, অনেকগুলো ধোঁয়াশা রয়েছে, আপনি কি জানেন মানে কি রয়েছে, কোন জায়গাগুলোতে আসলে খটকা? অনেকগুলো জায়গাতেই খটকা। আমরা প্রথম দিনই বলেছি, যেদিন পোস্টমর্টেম রিপোর্ট আমরা হাতে পাই পরিবারের কাছ থেকে, সেদিনই যা দেখেছি যে মানে আপনি দেখেছেন তো একদম অসংখ্য আঘাতের চিহ্ন মেয়েটির সারা শরীরে, এমন কোনো অঙ্গ নেই যেখানে আঘাত করা হয়নি। তার সঙ্গে যেটা বড় বিষয়, যে মেয়েটির যা আঘাতগুলো হয়েছে ইনক্লুডিং ধর্ষণ, সেটা মৃত্যুর আগে হয়েছে, এটা পোস্টমর্টেম রিপোর্টে পরিষ্কার। যেটা পুলিশ প্রথম দিকে দাবি করছিল যে হচ্ছে আগে খুন পরে ধর্ষণ, এইরকম একটা তথ্য নামানোর চেষ্টা করছিল, সেটাকে নস্যাৎ করে দিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট। এছাড়াও যে নমুনা সংগ্রহ করা হয়েছে, তাতে মেয়েটির যোনির ভিতর থেকে যে ফ্লুইড পাওয়া গেছে, সেটা বীর্য হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি, এবং তার পরিমাণে প্রায় 150 গ্রামেরও বেশি, 151 গ্রাম টু বি মোর স্পেসিফিক। এবং এটা একজনের বীর্য হওয়া সম্ভব নয় কোনোভাবেই, সুতরাং একাধিক পুরুষের। তার মানে আপনার কথার প্রেক্ষিতে কি আমরা বলতে পারি যে ধর্ষণ নয়, গণধর্ষণ? ঠিক কথাই, সেটার সম্ভাবনাই সবচেয়ে বেশি জোরালো। এবং হচ্ছে যে সেটাই আমরা শুরুর থেকে বলছি, যে কাউকে আড়াল করার চেষ্টা হচ্ছে কিনা, যেটা আজকেও দেখা গেছে প্রমাণ লোপাটের চেষ্টা, এইটা কিন্তু প্রথম দিন থেকে দেখা যাচ্ছে। যেটা পরিবার আমাদের সেদিন বলেছে যে আত্মহত্যা বলে তাদের ডেকে আনা হয়েছিল, 3 ঘন্টা বসিয়ে রাখা হয়েছিল, তাদের দেহ দেখতে দেওয়া হয়নি। তারপর আমরা খবর পাওয়ার পরে চিকিৎসকরা যখন আন্দোলনে নামি, তখন হচ্ছে যে ময়নাতদন্ত করবার ব্যবস্থা করা হয় এবং ইত্যাদি যা করা হয়। তারপরেও এই যে বলা হচ্ছে, সময় চাওয়া হচ্ছে 6 দিন পরে, রবিবারে সিবিআই দেব, অমুক দিনে সিবিআই দেব, এই যে আমি এই প্রসঙ্গে আসবো ডক্টর গোস্বামী। আরেকটা বিষয়, এই যে আপনি বললেন না আঘাত, এমন কোনো অঙ্গ ছিল না যেখানে আঘাত ছিল না, পাওয়া যায়নি, সেগুলো কতটা গুরুতর, কতটা গভীর?
এতটাই গুরুতর যে হচ্ছে যে মা বাবা মেয়ের চোখ মুখ দিকে তাকাতে পারছিলেন না। তার যে ছবি তোলা রয়েছে তার বাবার মোবাইল ফোনে, সেদিকে তার বাবা তাকাতে পারছেন না। ছবিটা আমাকে দেখিয়েছেন তিনি, এবং হচ্ছে যে পোস্টমর্টেম রিপোর্টেও যা আছে যে তার মাথার খুলির বিভিন্ন দিকে, মানে সামনে, পিছনে, বাঁ দিকে, ডান দিকে, বিভিন্ন দিকে রক্তক্ষরণ হয়েছে। 2 চোখে রক্তক্ষরণ, নাকে, 2 গালে, ঠোঁটে, সব জায়গায় কাটা, এবং হাতে, কাঁধের নিচে, হাঁটুতে, গোড়ালিতে অসংখ্য আঘাতের চিহ্ন, যে একটা তীব্র আক্রোশের একটা মানে হচ্ছে যে সেখানে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে তীব্র আক্রোশ নিয়ে তাকে হচ্ছে যে আঘাত করা হয়েছে, এবং শেষ অবধি তাকে একজন প্রাপ্তবয়স্ক পূর্ণবয়স্ক মানুষকে কোনো একজন মিলে এতগুলো আঘাত একসঙ্গে দেওয়া কি সম্ভব? এবং দ্বিতীয়ত আপনি যেটা বললেন যে চোখ দিয়েও রক্তক্ষরণ, এটা কখন হতে পারে ডক্টর গোস্বামী? না, চোখ দিয়ে রক্তক্ষরণ অন্য, মানে যখন গলা টিপে খুন করা হয়েছে, যেহেতু মৃত্যুর কারণ লেখাই হয়েছে যে শ্বাসরোধ করে গলা টিপে খুন করা হয়েছে, সেইটাই মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়েছে, এবং সেক্ষেত্রে চোখের রক্তক্ষরণ হতে পারে। কিন্তু বাকি যে আঘাতগুলো একটা মানুষের পক্ষে করা সত্যিই নেক্সট টু ইম্পসিবল। এখানে মাল্টিপল লোকের উপস্থিতি হচ্ছে যে সম্ভাবনা সবচেয়ে জোরালো। ডক্টর গোস্বামী, এবং যে বিষয়ে আসতে চাইছিলাম যে এই যে এখন যেরকম আমরা দেখাচ্ছি, আমরা স্ক্রিনেও ছবি দেখাচ্ছি, এবং এই মুহূর্তে আরজি করে একেবারে হুলস্থুল কাণ্ড বেঁধে গেছে, যে এই যে সংস্কারের কাজ শুরু হয়েছে সেমিনার রুমের একদম পাশে, মানে 50 থেকে 100 মিটারের মধ্যে। আচ্ছা, এক্ষেত্রে তো প্রমাণ লোপাট হওয়ার চান্স ভয়ঙ্করভাবে বেশি, তাই নয় কি? আমরা ঠিক এই কথাটাই বলছিলাম। আমরা যখন টিভির পর্দায় যখন ক্রাইম সিনের ভিডিও দেখছিলাম, তখন আমার মনে হলো যে হচ্ছে যে এটা অসুরক্ষিত, এরকম আমাদের মনে হয়েছিল যে অরক্ষিত অবস্থায় রয়েছে। পুলিশ আমাদের যেতে দিচ্ছিল না, কিন্তু মিস্ত্রিদের পিছন থেকে হচ্ছে যে কি করে তাদেরকে ঢুকিয়ে, এখনই তাদের মনে হলো যে ক্রাইম সিনটা ভেঙেই তাদেরকে রেস্টরুম বানাতে হবে। এইটা হচ্ছে যে নির্দিষ্ট মোটিভ ছাড়া এটা সম্ভব নয়। ওই জন্যই আমরা বারবার বলছিলাম যে ওই কলেজের অধ্যক্ষ, তাকে পদ থেকে সরিয়ে তাকে হচ্ছে তদন্তের আওতায় নিয়ে এসে, তাকে হেফাজতে নিয়ে এসে জেরা করতে হবে যে কি, কাকে আড়াল করতে চাইছেন, কোন স্বার্থে আড়াল করতে চাইছেন, এবং তাকে যারা মদত দিচ্ছেন তাদেরকে। ডক্টর গোস্বামী একদম ঠিক কথা বলেছেন। এই যে প্রমাণ তো সত্যিই তো হয়ে যেতেই পারে, নষ্ট হয়ে যেতেই পারে, এই আশঙ্কার কথা কিন্তু আজ আদালতও বলেছে, এবং যে কারণেই সেখান থেকে অবশ্যই এই সিবিআই তদন্তের বিষয়টা সামনে এসছে। এবং যে নামটা আপনি বললেন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, সেই সন্দীপ ঘোষ ইস্তফা দিয়েছেন ঠিকই, কিন্তু কোথাও একটা মনে হচ্ছিল যে তাকে তিনি দিতে চাইছেন, তিনি ছাড়তে চাইছেন, কিন্তু তাকে হয়তো সরকার ছাড়তে চাইছে না। সন্দীপ ঘোষ সম্পর্কে একটা ছোট্ট প্রতিবেদন, ফিরছি আপনার কাছে। সেই মিডিয়া রিপোর্টার সৌরভ দত্ত যে আমার পিছনে আদা জল খেয়ে পড়েছিলে, আশা করি আজকে তুমি খুব সুখী হবে, শান্তি পাবে। আরজি করের অধ্যক্ষ পদ থেকে পদত্যাগের পর স্বাস্থ্য ভবনে সাংবাদিকদের মুখোমুখি হন সন্দীপ ঘোষ। সেখানে TV9 বাংলার রিপোর্টার সৌরভ দত্তের প্রশ্নে তেলে বেগুনে জ্বলে ওঠেন সন্দীপ। পেয়েছিলাম আমার রেজিগনেশন অনেকদিন আগে, আজকে আশা করি তুমি খুব শান্তি পাবে। একমাত্র তুমি হচ্ছে একমাত্র মিডিয়া রিপোর্টার যে বাই হার্ট চেয়েছিলে, আক্তার আলীকে দিয়ে অবধি আমার নামে প্রতিবাদ, আমার নামে যাচ্ছে তাই কথাবার্তা বলিয়েছিলে। তুমি হচ্ছে সেই মিডিয়া রিপোর্টার সৌরভ দত্ত যে আমার পিছনে আদা জল খেয়ে পড়েছিলে, আশা করি আজকে তুমি খুব সুখী হবে, শান্তি পাবে। জিনিস বলুন, আপনার বিরুদ্ধে যে অভিযোগটা তো আক্তার আলী করেছিল, সেটা সংবাদ মাধ্যমে আমি কেন করাবো? না, একটা জিনিস বলুন, অ্যাকসেপ্টেড হয়েছে। তিলোত্তমা হত্যার পর সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, কিন্তু সেটাই প্রথম নয়। এর আগেও সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। বারবার তার কীর্তি ফাঁস করেছে TV9 বাংলা। অভিযোগের লিস্ট কিন্তু বেশ লম্বা। আরজিকর হাসপাতালের বায়োমেডিক্যাল বর্জ্য বেআইনিভাবে বিক্রি, কোটি কোটি টাকার বিনিয়োগে ভেন্ডারদের বরাতে স্বজন পোষণ, একাডেমিক ফান্ডের টাকা 9-6-এর অভিযোগের খবর করি আমরা, চুক্তিভিত্তিক কর্মী নিয়োগে বেনিয়ম, হাসপাতালে ক্লিনিক্যাল ট্রায়ালে কেলেঙ্কারির অভিযোগ নিয়ে খবর করে TV9 বাংলা। না, এখানেই শেষ হয়নি অভিযোগের ফিরিস্তি, আরও আছে। অধ্যক্ষের অপছন্দ হলেই বদলি, অপছন্দের ছাত্রদের জোর করে ফেল করানো, প্রাতিষ্ঠানিক র্যাগিং নিয়ে ছাত্রদের কাঠগড়ায় তোলা। সন্দীপবাবুর তাই বুঝি এত গোসা TV9 বাংলার ওপর? তাহলে কি সরকারি চিকিৎসক পদে এখনো বহাল সন্দীপ ঘোষ? আর এখানেই আপত্তি আন্দোলনকারীদের। তাদের সাফ কথা, সন্দীপ ঘোষকে কোনো পদেই রাখা যাবে না। স্যারের এটা নৈতিক দায়িত্ব, এবং এই হায়ার অথরিটির প্রত্যেকের নৈতিক দায়িত্ব এটা, যে তারা যতক্ষণ না এই ঘটনার প্রপার বলতে প্রপার যে শাস্তি পাচ্ছে, ততদিন অবধি এই ধরনের হায়ার অথরিটির কারো কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে থাকার কথা নয়। এটাই আমাদের দাবি।
জি কর মেডিকেল কলেজ হাসপাতালে ভুরি ভুরি বেনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছিলেন হাসপাতালের প্রাক্তন নন মেডিকেল ডেপুটি সুপার আক্তার আলী। TV9 বাংলা সেই খবর করেছিল। এত অভিযোগ থাকা সত্ত্বেও কোন খুঁটির জোরে এতদিন ধরে অধ্যক্ষের পদে বহাল ছিলেন সন্দীপ? বারবার অনিয়ম করেও কেন পার পান সন্দীপ? এত কিছুর পরেও সন্দীপ ঘোষকে কেন বুঝিয়ে সুঝিয়ে সরকারি পদে রেখে দেওয়ার চেষ্টা? প্রশ্ন তুলছেন আন্দোলনকারীরা। ডক্টর গোস্বামী, দেখুন, এত ভুরি ভুরি অভিযোগ, আদালত সন্দীপ ঘোষকে ছুটিতে পাঠিয়েছে, একদম ঠিক, কিন্তু এর আগে তো আমরা দেখছি যে সরকার কোথাও একটা তাকে আঁকড়ে ধরার চেষ্টা করে রয়েছে, নয়তো জি কর থেকে বদলি করে ন্যাশনালে। এটা কেন? স্বাস্থ্য ব্যবস্থায় কি ঘুণ ধরেছে? আমাদেরও প্রশ্ন এটাই, এই যে কোথায় এই গূঢ় রহস্যটা কি, যেখানে সরকার একে না পারছে ফেলতে, না পারছে উগলাতে? এর পিছনে কি অন্য কোনো গল্প আছে, অজানা কোনো কাহিনী আছে? সেটাই আমাদের প্রশ্ন। এবং সন্দীপ ঘোষের যে মানে অনেকগুলো ইতিহাস তৈরি করেছেন, আমাদের স্বাস্থ্য দপ্তরের ইতিহাসে এরকম হয়নি কখনো যে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ওনার বদলি হলো, উনি অধ্যক্ষের ঘরে তালা দিয়ে চলে গেলেন, ওনার জায়গায় যিনি জয়েন করতে এলেন ঘরে তালা বলে জয়েন করতে পারলেন না, 48 ঘন্টার মধ্যে আদেশনামা বদলে গেল, উনি আবার এসে জয়েন করলেন। এরকম অসংখ্য ইতিহাস তৈরি করেছেন উনি। এইরকম ইতিহাস সৃষ্টিকারী মানুষ অবাঞ্ছিত সমস্ত কলেজে কেউ শিক্ষক হিসেবে পেতে চান না, কেউ প্রশাসক হিসেবে পেতে চান না, কেউ সহকর্মী হিসাবে ওনাকে পেতে চান না। ফলে সম্পূর্ণ অবাঞ্ছিত, অনাকাঙ্ক্ষিত একজন মানুষে পরিণত হয়েছেন সন্দীপ ঘোষ। তাকে তদন্তের আওতায় এনে তাকে জেরা করতে হবে, এবং তাকে জেরা করলেই প্রকৃত অপরাধীর বা অপরাধীদের সন্ধান পাওয়া যাবে বলেই আমাদের ধারণা। ডক্টর গোস্বামী, আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। জি করের দিকে আমাদের নজর রয়েছে, তার কারণ এই মুহূর্তে বাম ছাত্র যুব তারা সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন, কারণ তারা আশঙ্কা করছেন যে প্রমাণ অবশ্যই নষ্ট হয়ে যেতে পারে ওই খোঁড়াখুড়ির জন্য, ওই যে সংস্কারের কাজ হচ্ছে সেই কাজের জন্য। জি কর নিয়ে যখন কথা হচ্ছে তখন আমরা দেখলাম জি করের যে অধ্যক্ষের পদ সেখান থেকে সন্দীপ ঘোষকে সরিয়ে দেওয়া হলো, তার চেয়ারে সুরিতা। বিতর্কে বারবার জড়িয়েছেন এই সুরিতা পালও। সুরিতার একের পর এক কীর্তি ফাঁস করেছি আমরাই TV9 বাংলা। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হলের ভিডিও ফুটেজ ঘিরেও নাম জড়ায় এই সুরিতা পালের। বিতর্কিত এই ফুটেজে পরীক্ষার হলে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরিতা পালকে ওই চিকিৎসকের সঙ্গে আলোচনা করতে দেখা গিয়েছে। বিরোধীদের দাবি যে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের মদতে টোকাটুকিতে মদত দেওয়ার অভিযোগ যে বাস্তব তা প্রমাণ করছে এই ফুটেজও। সুরিতা পাল সম্পর্কেও কিন্তু বিরূপ প্রতিক্রিয়া পাচ্ছি আমরা। মানুষ গুমরার বক্তব্য শুনুন। বিরুদ্ধে আর্থিক দুর্নীতি এবং একাধিক নানা অনিয়মের জন্য এবং তার পরিবারের লোককে স্বজন পোষণ করে আর্থিক সহযোগিতা করবার জন্য যে চ্যান্সেলর তাকে সরিয়ে দিয়েছিলেন চিঠি দিয়ে, সেই রকমই একজন অভিযুক্ত লোককে এই রকম একটা গুরুত্বপূর্ণ সময়ে আবার সেই কলেজে ঢোকানো কেন? আপনার এই পশ্চিমবঙ্গে শিক্ষক চিকিৎসক কম? আপনার এই পশ্চিমবঙ্গে কেউ কি প্রিন্সিপাল হওয়ার যোগ্যতা কাউকে নেই?